করোনায় সর্বোচ্চ শনাক্তের দিনে 14 জনের মৃত্যু, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ। সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান প্রধানমন্ত্রী, সম্মুখ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। সীমিত পরিসরে খুলল শপিং মল ও দোকানপাট, রাজধানীমুখী মানুষের চাপ। কাল থেকে শুরু ভার্চুয়াল কোর্ট, আপিল বিভাগে 1 ও হাইকোর্টের 3 বেঞ্চে চলবে বিচার কাজ। বিনিয়োগ আইন সহজ করার তাগিদ অর্থনীতিবিদদের, দক্ষতার সাথে কাজ করার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিনে মৃতের সংখ্যায়ও রেকর্ড। 24 ঘন্টায় 5738টি নমুনা পরীক্ষায় 887 জন আক্রান্ত শনাক্ত, আর মারা গেছেন 14 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা 14,000 ছাড়িয়েছে, আর মৃতের সংখ্যা 228। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন 236 জন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। এবং এ পর্যন্ত 90,000। স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড বিষয়ক বুলেটিনের শুরুতেই তুলে ধরা হয় আক্রান্তের সংখ্যা সহ নানা পরিসংখ্যান। সারা বিশ্বের পরিস্থিতি যেটা আমরা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য 24 ঘন্টায় 36টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 5738 জনের। আক্রান্ত হয়েছেন 887 জন। সংখ্যাটি এখন পর্যন্ত সর্বোচ্চ। মৃত 14 জনের মধ্যে বেশিরভাগই পুরুষ। আমাদের শনাক্ত হয়েছে এতদিনের মধ্যে সর্বোচ্চ 887 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 14,657 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন, পুরুষ 10 জন এবং নারী 4 জন। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 236 জন। এ পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়েছেন 2650 জন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সুস্থতার হার 18.10% এবং মৃত্যুর হার 1.5%, যেটা সমাপ্ত যদি আমরা দেখি প্রক্রিয়া, সেটা আমাদের মোট মৃত্যু সংখ্যা হলো 228 জন। করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব মানাই সবচেয়ে বড় অস্ত্র বলেই মনে করিয়ে দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রোটিনযুক্ত খাবার, ভিটামিন সি, শাকসবজি বেশি বেশি খাওয়া এবং বেশি পানি পান করার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শুধু ডাক্তার বা ওষুধ নয়, সুস্থ হতে হলে আত্মবিশ্বাসও থাকতে হবে। করোনা মোকাবেলায় সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্য করেছেন। মনে সাহস রাখার আহ্বান জানিয়েছেন, যাতে সব বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে। করোনা যুদ্ধে সামনের সারিতে থাকা পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কোভিড-19 মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা পড়েছে দেশের 57টি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তির অনুদান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস অনুদানের এ চেক গ্রহণ করেন। শিক্ষা, পরিবার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাণিজ্য, কৃষি ও শিল্প মন্ত্রণালয়, পিকেএসএফ, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সহ 57টি প্রতিষ্ঠানের আর্থিক অনুদান কোভিড-19 মোকাবেলায় ব্যয় করা হবে। গোটা অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসা বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে, সকলকে সেটা মেনে চলতে হবে। বিশ্ব মহামারীতে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট ও ক্ষতি সামলে নিতে সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে এ দুর্যোগে ভীত হয়ে মানুষে দূর আচরণ অমানবিক বলে মন্তব্য করেন শেখ হাসিনা। মানুষ আবার মাঝে মাঝে বোধহয় এত বেশি ভীত হয়ে যায় যে অনেক সময় অনেক অমানবিক আচরণও করে। কারণ একজন পরিবারের সদস্য যখন অসুস্থ হয়ে পড়ে, তার কি অসুখ হলো না জেনেই তাকে দূর ছেই করা বা তাকে দূরে ঠেলে দেওয়া, এটা কিন্তু ঠিক না। সন্তান হয়ে পিতাকে দূরে করে দেওয়া বা স্ত্রী হয়ে স্বামীকে দূর করে দেওয়া বা স্বামী বা সন্তান হয়ে স্ত্রী বা মাকে দূর করে দেওয়া, এটা কিন্তু কখনোই কল্যাণ
নয়। দুর্যোগে সাহস রাখতে হবে, দৃঢ় উচ্চারণ বঙ্গবন্ধু কন্যার কণ্ঠে। আশা করি বাধাও দূর করে আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ্বব্যাপী যে সমস্যা, সে সমস্যাটাও দূর হবে। তবে এখানে আমি বলবো যে এই অসুখ বিসুখ হলে পরে মানুষকে মনে সাহস রাখতে হবে, কারণ শুধু ডাক্তার বা ওষুধ দিয়েই ভালো হবে না, মনের জোর থেকে, আত্মবিশ্বাস থেকেও কিন্তু অনেকটা সুস্থ হওয়া যায়। করোনায় আত্মোৎসর্গকারী সবার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তবে আমি ধন্যবাদ জানাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সর্বোচ্চ সংক্রমণের দিনে সারা দেশে সীমিত পরিসরে খুলল মার্কেট ও দোকানপাট। তবে রাজধানীতে নিউ মার্কেট, গাউসিয়া সহ বেশ কিছু মার্কেট ও শপিং মল খুলবে না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছে ওইসব মার্কেটের মালিক সমিতি। প্রথম দিন ক্রেতা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। ঈদের আগে খুব বেশি কেনাবেচা হবে না বলেও মনে করছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে সীমিত পরিসরে দোকান ও শপিং সেন্টার খোলার অনুমোদন দিয়েছিল সরকার। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী অনেক মার্কেট ও শপিং মল বন্ধ রয়েছে। তাই নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক এলাকায় নেই ব্যস্ততা। এক দোকান থেকে আরেক দোকানে ক্রেতার ছোটাছুটিও নেই। সকালে এলিফ্যান্ট রোডের অনেক দোকান ও শপিং সেন্টার বন্ধ পাওয়া যায়। খোলার ঘোষণা দিয়েও অনেক মার্কেটই খোলেনি। আমাদের কর্মচারী সবাইকে আসতে বলছে, মালিক সমিতি সবাইকে আসছে। আমাদের এখান থেকে সকাল 9টার থেকে আমরা এখানে মার্কেটের মধ্যে আসি, কিন্তু মার্কেট এখনো খুলতেছে না। প্রথম দিন যারা খুলেছেন তারা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করেছেন সাধ্যমতো। ছিল পুলিশের তদারকিও। হ্যান্ড স্যানিটাইজার হাতে দিয়ে ওনাকে ভালোভাবে ক্লিন করে ভিতরে প্রবেশ করাবেন। আমাদের মার্কেটের মধ্যে সামনে দিয়ে স্প্রের ব্যবস্থা রাখা হয়েছে, আমরা দোকানে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। কাস্টমারের চাপ যখন নাকি যদি শুরু বেশি হয় তখন আমরা ওইভাবেই আমাদের গাইডলাইন দেওয়া আছে, আমরা 15 জন বা 20 জন কাস্টমার ঢুকবে। তবে শপিং মলগুলোতে ক্রেতার সংখ্যা একেবারেই কম। দু একজন এসেছেন জরুরি কেনাকাটার স্বার্থে। বেবিদের তো লাগবে আর কি, ওরা তো মার্কেট ছাড়া চলেই না। আর আবার হালকা একটা প্যান্ট পিস, একটা শার্ট পিস। ঈদের বাকি 14 দিন। কেনাবেচার যা হাল, তাতে এ সময়ের মধ্যে দোকানের খরচ উঠবে না বলেই মনে করছেন ব্যবসায়ীরা। যারা ঢাকায় আমাদের আগে অর্ডার দিয়ে গিয়েছিল তারা আসলে যোগাযোগ করছে যাদের প্রোডাক্টগুলো নেওয়া যায় কিনা। সকালের শুরু থেকে 2-1 কাস্টমার আসছে, এখন আছি তো 4টা পর্যন্ত, দেখা যাক। আমাদের দোকানটা খোলার উদ্দেশ্য হলো আমরা ওই সচল রাখা, মার্কেট সচল রাখা, প্লাস আমাদের স্টাফরা যাতে ঈদের মধ্যে কিছু পাইতে পারে। দোকান মালিক সমিতির হিসেব অনুযায়ী সারা দেশে 10 থেকে 15% দোকান ও শপিং মল খুলেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের বিভিন্ন স্থানেও আজ খুলেছে বেশ কিছু বিপণী বিতান সহ দোকানপাট। যশোরে দোকান খোলার পরপরই ক্রেতারা শুরু করেন ঈদের কেনাকাটা। আবার বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কায় তারা ভিড় করেন পোশাক, শাড়ি ও জুতোর দোকানে। এ সময় সংক্রমণ রোধে নিয়ম না মানায় ভ্রাম্যমাণ আদালত কয়েকটি দোকানে জরিমানা করে। ময়মনসিংহে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলেও কিছু কিছু ব্যবসায়ী নির্দেশ না মেনে দোকানপাট খুলে বেচাকেনা শুরু করেন। এদিকে রংপুরে কোনো প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই মার্কেট খুলেছে, সামাজিক দূরত্ব না মেনেই চলছে বেচাকেনা। সিরাজগঞ্জ সদরের উল্লাপাড়া, বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর এলাকার মার্কেট ও বিপণী বিতান খুললেও ক্রেতার তেমন সাড়া নেই। খুলেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির অনেক ব্যবসা প্রতিষ্ঠানও। সাধারণ ছুটি বহাল থাকার পরও রাজধানীতে বাড়ছে মানুষের সমাগম। ঢাকার প্রবেশ পথে মানুষ ও যানবাহনের চাপ। কেনাকাটা, বাজার সদায়ে কেউই মানছেন না সামাজিক দূরত্ব। দেশের নৌরুটগুলোতেও বেড়েছে যাত্রী চাপ। গণপরিবহন বন্ধ থাকায় ফেরি ও নৌপথে আসছেন কর্মজীবী মানুষ। এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে আছে সেনাবাহিনী। আদিত্য মামুনের রিপোর্ট। করোনার কারণে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি, তবুও রাজধানীর প্রবেশ পথগুলোতে মানুষের ঢল। আশপাশের বিভিন্ন জেলা থেকে নানা উপায়ে ঢাকায় প্রবেশ করছেন তারা। বাড়ছে ব্যক্তিগত যানবাহনও, কোথাও কোথাও দীর্ঘ লাইন। বিভিন্ন পয়েন্ট দিয়ে রাজধানীতে আসছে মানুষ। নানান রকম যানবাহনে করে ভেঙে ভেঙে আসছেন তারা। রাজধানীর বাজার, শপিং মলগুলো খোলা, তাই বাড়ছে সমাগম। তবে ব্যক্তিগত সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি পালনের তোয়াক্কা করছেন না কেউ। দিন এনে দিন খাওয়া মানুষেরা আছেন বিপাকে। কোনো রকমে জীবনের চাকা টেনে গেলেও ঠিকঠাক চুলা জ্বলে না।
তবুও টেনে চলেছেন সংসারের ঘানি। কামাই নাই, রিলিফ পাই না। সকাল থেকে এই পর্যন্ত মাত্র 200 টাকা মারছি, 200 টাকা গ্যাস নিছি, খাওয়ার টাকা নাই। বারবার নিষেধ করতেছে কিন্তু পেটের দায়ে তো নামতে হচ্ছে। মানুষের চলাচল বেড়ে যাওয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। প্রত্যেকটা গাড়ি যদি তাদেরকে থামাইতে চায় তা আমাদের এক বলে চলে যদি হিমশিম খেয়ে যাচ্ছে। এদিকে সচেতনতা সৃষ্টিতে মাঠে আছে সেনাবাহিনী। জনবহুল বাজার মহল্লায় স্থাপন করেছে জীবাণুনাশক পয়েন্ট। মার্কেটে যে দোকানগুলি আছে সেখানে প্রবেশ মুখে একটা ডিসইনফেকশন পয়েন্ট কিংবা তাদেরকে জীবাণুমুক্ত করার জন্য হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার ব্যবস্থা করার জন্য, যাতে যারা ভেতরে প্রবেশ করছেন তারা যাতে জীবাণুমুক্ত হয়ে ভেতরে প্রবেশ করেন। অতি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না আসারও অনুরোধ সেনা সদস্যদের। এবং সবাই মাস্ক ব্যবহার করুন। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়। গণপরিবহন সংকট থাকায় ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন শ্রমজীবী মানুষ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথম ভার্চুয়াল কোর্টের কার্যক্রম। আপিল বিভাগের একটি ও হাইকোর্ট বিভাগে 3টি ভার্চুয়াল বেঞ্চে মামলার কার্যক্রম চলবে। জরুরি রিট মামলা, দেওয়ানি, ফৌজদারি ও জামিন শুনানি চলবে এসব বেঞ্চে। দেশের অধস্তন আদালতেও জামিন শুনানি চলবে অনলাইনে। সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এসব সিদ্ধান্ত নিয়ে শাকিরা আরজুর রিপোর্ট। করোনা ভাইরাসে থমকে গেছে সবকিছু, কার্যত স্থবির জীবনযাত্রা। সংক্রমণ রোধে অফিস আদালত সবকিছুই বন্ধ। দীর্ঘ সময় ধরে আদালত বন্ধ থাকায় মামলাজট বাড়ছে। ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থী ও বিচারের সাথে সংশ্লিষ্টরা। সংকট কাটাতে ভারত সহ কয়েকটি দেশে অনলাইনে আদালত চলছে। এবার বাংলাদেশেও প্রথমবারের মতো ভার্চুয়াল কোর্ট পরিচালনা করতে যাচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020 এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। এরপরই জারি করা হয় এই সংক্রান্ত অধ্যাদেশ। অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন এবং মাননীয় প্রধান বিচারপতি প্র্যাকটিস ডাইরেকশনের মাধ্যমে কার্যপ্রণালী সেট করে দিয়ে বিচার কার্য চালাতে পারবে। করোনাকালীন সময়ে উচ্চ আদালতে ভার্চুয়াল কোর্ট পরিচালনা সংক্রান্ত রুলস অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি ফুল কোর্ট সভায় অংশগ্রহণ করেন। এর মধ্যে আপিল বিভাগে একটি ও হাইকোর্ট বিভাগে 3টি বেঞ্চে মামলার কার্যক্রম চলবে বলে সিদ্ধান্ত হয়। রিট মামলা, দেওয়ানি, ফৌজদারি ও জামিন শুনানি চলবে এসব বেঞ্চে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সময়ের কতগুলো ব্যাপার থাকে, সুনির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে না পারলে মামলা তামাদিতে পরিণত হয়। সেই তামাদিগুলোর ক্ষেত্রে অনেক রকমের জটিলতা তৈরি হতে পারে। যারা ভয়ঙ্কর আসামি আছেন তাদের কিন্তু আদালতে নেওয়ার সময় অনেক সময় নিরাপত্তাজনিত অনেক কিছু চিন্তা করতে হয় বা এতে খরচও বেড়ে যায়। যদি তাদের জেলখানায় রেখেই ভিডিও কনফারেন্সিং মাধ্যমে তাদের এই শুনানিগুলো করা হয়, সেক্ষেত্রে একদিকে বিচারিক কার্যক্রম নিরাপদ হবে। দেশের সব অধস্তন আদালতে জামিন মামলা অনলাইনে শুনানির জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ পদ্ধতি চালু হলে যে কোনো দুর্যোগেই দেশের বিচার বিভাগের কার্যক্রম সচল রাখা যাবে বলে মনে করেন তারা। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আমাদের বিশেষ আয়োজন আসুন বাংলাদেশে। বিনিয়োগের জন্য চীনের বিকল্প খুঁজছে উন্নত বিশ্ব। এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিনিয়োগ আইন সহজ করার তাগিদ অর্থনীতিবিদদের। আর শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও বিনিয়োগ বান্ধব করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। তহিদুর রহমানের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব। করোনা পরবর্তী সময়ে চীন বিমুখ হতে যাচ্ছে উন্নত দুনিয়া। ইতিমধ্যেই আলোচনায় এসেছে পরবর্তী বিনিয়োগ স্থল নির্ধারণ নিয়ে। এমন পটভূমিতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে কাজ করছে শিল্প মন্ত্রণালয়, বিডা, বেজা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ইতিমধ্যে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, যেখানে বেশ কয়েকটি কোম্পানি উৎপাদনে গেলেও বিদেশি বিনিয়োগকারীদের তেমন আকৃষ্ট করতে পারেনি। চীনের মতো বিশাল অর্থনীতির বিপরীতে বাংলাদেশ এখনও অবকাঠামোগতভাবে পিছিয়ে আছে নানা ধরনের জটিলতা।
অনেক আমরা চুক্তি করি, যখন ইমপ্লিমেন্টেশন করতে হয় তখন অনেক আমলাতান্ত্রিক জটিলতা আমাদের, এখনও অনেক জটিলতা। দেখেন, আমি একটা কোম্পানি করতে হলে প্রায় 42 ধরনের এজেন্সির পারমিশন লাগে। ইটস নট ইজি। দুনিয়ার কোনো দেশে এইরকম জটিলতা নাই। এজন্য অর্থনীতির প্রতিটি সূচক এগিয়ে নিতে কাজ করার তাগিদ দেন অর্থনীতিবিদরা। এই সময়কালে আমাদের দেশি উদ্যোক্তারা যেভাবে তাদের কাজের সুযোগ আয় হারিয়েছেন, তাতে সহসা তাদের পুনর্বিনিয়োগ করবার মতো পরিস্থিতি থাকা, সেই জায়গাটুকুকে মাথায় নিয়ে বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দেওয়া দরকার। শোনা গেছে জাপানিজ কিছু বিনিয়োগ চীন থেকে বাইরে চলে যেতে পারে এবং এরকম একটা আশারও একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ এখান থেকে কোনো ধরনের বেনিফিট পেতে পারে কিনা। আমি মনে করি যে এই জায়গাটা আসলে এতটা সরলীকৃত চিন্তা করলে হবে না, কারণ বাংলাদেশ হিস্টোরিক্যালি সেভাবে বিদেশি বিনিয়োগ এখনো সেভাবে আকৃষ্ট করতে পারেনি। করোনার আগেও চীন যুক্তরাষ্ট্র ছায়াযুদ্ধের কারণে অনেক বিনিয়োগ বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়ে এজন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বিডা চেয়ারম্যান। চায়না থেকে রিলোকেট করবে এরকম একটা বিষয় আপনার কোভিড-19 আগেও ছিল, সেখানেও আমরা চেষ্টা করছিলাম এনবিআর, বাংলাদেশ ব্যাংক, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, তাদের সম্পৃক্ততা আছে। তো সুতরাং তাদেরকে নিয়ে আমাদেরকে আসলে এই কাজটি করতে হবে। বিনিয়োগকারীদের মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখতে দক্ষতার সাথে কাজ করার তাগিদ দেন পরিকল্পনা মন্ত্রী। বাজারে সেই ব্যক্তি বেশি লাভবান হয় যে খুব স্মার্ট খরিদ্দার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। N95 এর মোড়কে নিম্নমানের মাস্ক, JMI এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনা পরীক্ষায় আরও 16টি ল্যাব ও 40টি বুথ স্থাপন প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন করেন মন্ত্রী। বলেন, এক সপ্তাহের মধ্যে হলি ফ্যামিলি হাসপাতালে করোনা রোগী ভর্তি করা হবে। একই সঙ্গে হলি ফ্যামিলি চিকিৎসকরা সরকারি চিকিৎসকদের মতোই প্রণোদনা ও সুবিধা পাবেন বলেও জানান তিনি। তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য থাকা খাওয়া সহ অন্যান্য ব্যবস্থা সরকার করবে না, বরং হাসপাতাল কর্তৃপক্ষকেই এসব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। N95 মাস্কের মোড়কে নিম্নমানের সার্জিক্যাল মাস্ক সরবরাহের দায়ে JMI এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এর সাথে মন্ত্রণালয় এবং বাইরের আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও বিচারের আওতায় আনতে বলেছে কমিটি। আর তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে N95 মাস্ক কেলেঙ্কারি খতিয়ে দেখার কথা জানিয়েছেন দুদকও। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্যাকেটের গায়ে লেখা N95, কিন্তু ভেতরে সাধারণ মাস্ক, মান সার্জিক্যাল মাস্কের চেয়েও নিম্নমানের। মার্চের শুরুতে এই উপকরণ নিয়েই করোনা যুদ্ধে নামতে হয়েছিল চিকিৎসক, নার্স ও চিকিৎসা সংশ্লিষ্টদের। 1 এপ্রিল রাজধানীর মুগদা হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, নোয়াখালী 250 শয্যার হাসপাতাল সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালকরা মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলেন। সুরক্ষা সামগ্রী নিয়ে নয়-ছয়ের সমালোচনায় ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। N95 মাস্ক শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই তৈরি হয়। করোনা সংকটে রফতানি বন্ধ, কিন্তু মুন্সিগঞ্জের গজারিয়ায় JMI এর কারখানায় তৈরি মাস্কের মোড়কে N95 লেভেল লাগিয়ে সরবরাহ করা হয় কেন্দ্রীয় ঔষধাগারকে। এ ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি খুঁজে পেয়েছে অনিয়ম। আগের সপ্তাহে রিপোর্ট জমা করেছে, যাদের গাফিলতি অথবা লায়াবিলিটি অথবা যাদের দোষ পাওয়া যাবে তাদের বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবে। সেগুলো হয়তো সিদ্ধান্ত হয়ে যাবে। এক্সামিন করছিল আমি জানতাম, খুব বেশি সময় নেওয়ার তো আমি কারণ দেখি না। এদিকে যে প্রতিষ্ঠানকে নিয়ে এত আলোচনা সমালোচনা, তারা বলছে এটি নিছকই ভুল বুঝাবুঝি। আমাদের তরফ থেকে যে মেসেজটা সেটা আমরা পেপারেই দিয়ে দিচ্ছি। আমরা ওই ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য, পারমিশনের জন্য আমরা অ্যাপ্লাই করছি। কোয়ালিটি এবং যেটুকু পারপাসে কাজ এটি সেম থাকবে। দুর্নীতি দমন কমিশনও বিষয়টি খতিয়ে দেখছে। দুর্নীতিবাজ কেউই পার পাবে না বলে জানিয়েছে দুদক।
মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে সরকারের সমালোচনার নামে বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন কৌশল অবলম্বন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভিডিও বার্তায় একথা বলেন তিনি। রিলিফ কাজে অস্বচ্ছ কিছু হলে প্রকৃত সত্য যে কেউ তুলে ধরতে পারে, কিন্তু সেটিকে টুইস্ট করে রাজনৈতিক প্রপাগান্ডা হিসেবে প্রচার করাটা নিশ্চয়ই অপরাধের সামিল। দেশের করোনা পরিস্থিতি নিয়ে মন্তব্য করার আগে ইউরোপ আমেরিকার দিকে তাকানো উচিত, বিএনপিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ দফতরে অনলাইন প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম নিয়ে কূটনীতিকদের মন্তব্যেরও জবাব দেন মন্ত্রী। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভী আহমেদ সহ বিএনপি নেতাদেরকে সবিনয়ে অনুরোধ জানাবো, ইউরোপ আমেরিকা ভারত পাকিস্তানের পরিস্থিতির দিকে তাকিয়ে এরপর বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে তাদের মন্তব্যটি করার জন্য। তাহলেই তারা বুঝতে পারবেন যে আশেপাশের দেশের তুলনায়, অনেক উন্নত দেশের তুলনায় আমাদের দেশের পরিস্থিতিটা কী। রাজধানীর বাইরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। কোয়ারেন্টাইন না মানা ও সামাজিক দূরত্ব বজায় না থাকায় বাড়ছে ঝুঁকি। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। নীলফামারীর জলঢাকা ও নড়াইলে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। নড়াইলের বড়দিয়ায় ঢাকা ফেরত এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান। সিলেটে নতুন করে 4 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 270। রংপুরে পুলিশ সুপার মেহেদুল ইসলাম, তার স্ত্রী শিলা ইসলাম সহ পরিবারের 6 জন করোনা পজিটিভ হয়েছেন। নিজের বাসায় অবস্থান করছেন তিনি ও তার পরিবার। এই 6 জন সহ মোট 8 জন 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন জেলায়। চাঁদপুরে 5 পুলিশ সদস্য, এক ইউপি সচিব সহ আরও 13 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্ত 47 জন। জেলায় মৃতের সংখ্যা 4 জন। জয়পুরহাটে নতুন করে আরও 5 জন করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 43 জন। কুমিল্লায় নতুন করে 16 জন সহ জেলায় আক্রান্ত 150 জন। মুরাদনগরে 8 জন, দেবিদারে 3, সিটি কর্পোরেশনের 2, লালমাইয়ে 2 ও 14 গ্রামে 1 জন আক্রান্ত হয়েছেন। দেবিদারে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 6 জন। পিরোজপুরে 2 জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা 19 জন। আফসানা নীলা, 21 টেলিভিশন। করোনা বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধের কারণে কর্মহীন পরিবহন শ্রমিকদের অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। এছাড়া অসহায়দের মধ্যে নিত্যপণ্য বিতরণ করছে বিভিন্ন সংগঠন। পাশাপাশি ছিন্নমূলদের ইফতার দিচ্ছেন বিত্তশালীরা। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা লকডাউনে প্রায় 1.5 মাস বেকার পরিবহন শ্রমিকরা। গাড়ির চাকার সঙ্গে থেমে আছে তাদের জীবিকার চাকা। গাবতলী বাস টার্মিনালে ইউনিয়নের কার্ডধারী প্রায় 600 শ্রমিককে ত্রাণ সামগ্রী দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। এই কার্যক্রমে সহায়তা করেছেন স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক। বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ি হইলেও আপনার আমাদের টার্মিনাল অবস্থান করতেছে, তারা আমাদের সদস্য না, তাদেরকেও অনুদান দেওয়া হয়েছে। এদিকে মহাখালী বাস টার্মিনালেও শ্রমিকদের মধ্যে নগদ অর্থ ও খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে। 1500 শ্রমিককে এই সহায়তা দেওয়া হয় শ্রমিক কল্যাণ তহবিল থেকে। ঢাকার বাইরে যারা আছে ত্রাণ পায় না, তাদের জন্য আমরা 2000 টাকা বিকাশের মাধ্যমে আমরা তাদেরকে দিয়ে দেব। নিজের অর্থায়নে প্রতিদিন 300 জনকে ইফতার করাচ্ছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজবিরুল হক অনু। বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় ভাসমান মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন তিনি। করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা সংকটে দেশজুড়ে প্রশাসন ও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান অব্যাহত আছে। তবে কোয়ারেন্টাইন ও লকডাউনের এলাকা বৃদ্ধি পাওয়ায় ত্রাণের চাহিদাও বেড়েছে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি এলাকায় দুস্থ মানুষকে ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী।
বরগুনায় করোনা থেকে সুস্থ হওয়া ও মৃত ব্যক্তির স্বজনদের হাতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ সহযোগিতা দিয়েছেন জেলা প্রশাসক এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এসএসসি ব্যাচ 85। আমাদের পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ের 5 উপজেলায় কর্মহীন 1500 দুস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলায় কর্মরত সাংবাদিকদের পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা যুব আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ। ঝালকাঠিতে উপার্জনহীন হরিজন, কামার ও মুচি সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বেনাপোল ও শাসার 1400 দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় দুস্থদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দিনাজপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে করোনা দুর্যোগে কর্মহীন ও দরিদ্র 500 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। টাঙ্গাইলে অসহায়, প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার মা দিবস প্রসঙ্গ। একক শব্দে মা অসীম। মমতাময়ী মায়ের ভাণ্ডারে আদর ভালোবাসার একটুও কমতি নেই। সব বিপদ তুচ্ছ করে দুঃখ বেদনা কিংবা সংকটে মা আগলে রাখেন সন্তানকে। মা চিরশাশ্বত আশ্রয়স্থল। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। 4.5 বছরের ছোট্ট জারাকে দাদির বাসায় রেখে এসে ঘুমাতে পারেনি এই মা। মেয়েকে বুকে জড়িয়ে আদর করা হয় না বহুদিন। সন্তানের কপালে পড়ে না মায়ের স্নেহ স্পর্শ। সময়টা লকডাউনের। কর্মস্থলে আসার পথে দূর থেকে এভাবেই মায়ের সাথে কথা হয় ছোট্ট জারার। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ মা। মাত্র একটি অক্ষর, মায়ের কাছে নত পৃথিবীর সব শব্দ। সকল অনুভূতির আধার মা। অকৃত্রিম স্নেহ, মমতা, ভালোবাসার চিরন্তন আশ্রয়ের নাম। আমার বাচ্চাগুলো যখন অসুস্থ থাকে তখন মনে হয় পুরো ঘরে আর কি নিস্তব্ধ। আমার মন খুব খারাপ লাগে, দেখতে পারি না। মাঝে মাঝে কথা হয়, কিন্তু তাতে তো আর মন ভরে না। খাইয়ে থাকে, না খাইয়ে থাকে, কিভাবে থাকে। বিশ্বব্যাপী করোনার ভয়াবহতা, সংকটে বাংলাদেশও। ঠিক এই সময়ে সবচেয়ে বেশি উৎকণ্ঠায় মায়ের মন। সন্তানের মঙ্গল প্রার্থনায় কাটে মায়ের দিন। কেটে যাক সকল অশুভ। আগে এসে তো জড়াই ধরতো, আমিও জড়াই ধরে বুকের মধ্যে করে তারপরে নিয়ে আসতাম। এখন সেইভাবে সেই কাজটা হয় না। ঘরে ঢুকে ও একটু অন্যভাবে আস্তে সরে যায়। করোনা নিয়ে খুব আতঙ্কে আছি, কারণ ছেলে মেয়ে দুটোই বাইরে কাজ করে। তাই আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন তাড়াতাড়ি করোনা শেষ করে দেন। হেসে উঠুক প্রতিটি মায়ের অন্তর, ভালো থাকুক সন্তানেরা, ধরণীতে নেচে উঠুক নবপ্রাণ। এই প্রার্থনা মায়েদের। আমরা অ্যাসাইনমেন্টে অনেক ঢাকার বাইরে যাই বা দেশের বাইরে যাই, সেটা অন্য বিষয়, কিন্তু একেবারে বাসার পাশে থেকেও তাকে না দেখা কিংবা তাকে ধরতে না পারার যে আকুতি, সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। মাকে ভালোবাসতে দরকার নেই কোনো বিশেষ ক্ষণ বা দিনের। তারপরও মায়ের সম্মানেই মা দিবস। প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবস পালন করা হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন মার্কিন নাগরিক অ্যানা জার্ভিস। 1914 সালে মার্কিন কংগ্রেসে স্বীকৃতি পাওয়ার পর মে মাসের দ্বিতীয় রোববার দেশে দেশে পালিত হয় মা দিবস। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাঙামাটির সাজেকে কমেনি হামের প্রকোপ। দুর্গম এলাকায় আক্রান্ত আরও শতাধিক। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে।
যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদি পুত্র মাসুদ সাইদি ও মাওলানা তারেক মনোয়ারের সাথে রুদ্ধদ্বার বৈঠক ও স্থানীয় কৃষকের পুকুর থেকে মৎস্য লুটের ঘটনা ধামাচাপা দিতে নিজের বৌদ্ধ বিহার ভাঙচুর করে মামলা দায়েরের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের লোহাগড়ায় উপজেলার চরম্বা ইউনিয়নের রকি বড়ুয়ার বিরুদ্ধে। রোববার বিকেলে সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাবউদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলার সভাপতি শ্রী নিবাস দাস সাগর, সাতকানিয়া লোহাগড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি মাস্টার গোপাল বড়ুয়া। দেশে ধর্মীয় সংঘাত ও অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে রকি বড়ুয়ার কঠোর শাস্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। মাদারীপুরের চরমুগরিয়া এলাকায় বানর হত্যার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে মাদারীপুর সদর উপজেলার মধ্য খাগদি এলাকা থেকে শাহনাজ বেগম ও আকু হাওলাদারকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। মাদারীপুরে সম্প্রতি 16টি বানরকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। পরে এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্যসেবা। রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে কমেনি হামের প্রকোপ। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় আক্রান্ত হয়েছে আরও শতাধিক মানুষ। স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাঙ্গামাটি প্রতিনিধি শতরং চাকমার সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকা সাজেক। গেল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এই এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়। সে সময় মারা যায় 9 শিশু। করোনা আতঙ্কের মধ্যে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। ফেব্রুয়ারি থেকে হামে আক্রান্ত হয়েছে শিশুসহ 2 শতাধিক মানুষ। সরকারিভাবে মেডিকেল টিম গঠনের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এরই মধ্যে গেল এক সপ্তাহে সাজেকের মাছলং এলাকায় 64 জন, সুরনং নালায় 28 জন, গঙ্গারাম ও ভাইবোন ছড়ায় 7 জন আক্রান্ত হয়েছে। এসব এলাকায় আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্টের মেডিকেল টিম। আমরা ওষুধ দিয়ে যাচ্ছি, কিন্তু পর্যায়ক্রমে আমরা যখন চলে আসছে মেডিকেল টিমগুলো, তারা কিন্তু এই ওষুধগুলো কন্টিনিউ করছে না। তার কারণে মূলত এই রোগীগুলো আসলে পিওরলি কিউর হচ্ছে না। সরকারিভাবে আক্রান্তদের আরও উন্নত চিকিৎসা সেবা প্রদানের দাবি সাজেকবাসীর। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইন্টারন্যাশনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম ICRRS কার্যক্রম সম্পন্ন না করেও ঘোষিত প্যাকেজের আওতায় ব্যাংকগুলো শিল্প ও সার্ভিস সেক্টরে চলতি মূলধন সরবরাহ করতে পারবে। রোববার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরে তা দেশের সব তফসিল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। এতে বলা হয়, করোনা প্রাদুর্ভাবের কারণে দাপ্তরিক কাজ সীমিত হয়ে পড়ায় গ্রহীতারা প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে পারছেন না। এতে ব্যাংকগুলোর জন্য ICRRS কার্যক্রম সম্পন্ন করার সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এদিকে প্রতিটি ব্যাংক নিজস্ব নীতিমালার আওতায় গ্রাহক নির্বাচন করবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। এছাড়া ঋণ আবেদন ও অনুমোদনের নমুনা ফর্মও ব্যাংকগুলোতে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 41 লাখ। চীন দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমণ। জানাবো খেলার খবর। করোনার সময় অসহায় মানুষদের সাহায্যার্থে ব্যাট নিলামে তুলেছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ফেসবুক লাইভে নিলামের এই প্রক্রিয়া হয়। এ সময় অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর হোসেনও ব্যাট নিলামে তোলার কথা জানান। মুশফিক আকবরের ব্যাটের পাশাপাশি নিলামে তোলা হয় মোসাদ্দেক হোসেনের ব্যাট ও মাশরাফির ক্যাপ। আগ্রহীরা আগামী 14 মে পর্যন্ত সর্বোচ্চ দাম দিয়ে ব্যাট ক্যাপ কিনতে পারবেন। এর আগে সাকিব আল হাসানের ব্যাট নিলামে 20 লাখ টাকায় বিক্রি হয়। জাতীয় দলের সাবেক ফুটবল তারকা মনে মুন্নার জার্সি বিক্রি হয়েছে 3 লাখ টাকায়। এছাড়া বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি বিক্রি হয় 5,55,000 টাকায়। একটি বেসরকারি প্রতিষ্ঠান জার্সিগুলো নিলামে তোলে। 1989 সালে ঢাকায় প্রেসিডেন্ট গোল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ লাল দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন মুন্না। সেই টুর্নামেন্টে মুন্না যে 2 নম্বর জার্সি পরে খেলেছিলেন সেটি নিলামে তোলা হয়। একই সঙ্গে বিক্রি হয় মুন্নার আবাহনী লিমিটেডের জার্সি 2,10,000 টাকায়। আর রেফারি তৈয়ব হাসানের জার্সিটি ছিল 2013 সালে সাফ ফুটবলের ফাইনাল ম্যাচ পরিচালনা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার সর্বোচ্চ শনাক্তের দিনে 14 জনের মৃত্যু, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ। সাহসীর সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান প্রধানমন্ত্রী, সম্মুখ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। সীমিত পরিসরে খুলল শপিং মল ও দোকানপাট, রাজধানীমুখী মানুষের চাপ। কাল থেকে শুরু ভার্চুয়াল কোর্ট, আপিল বিভাগে 1 ও হাইকোর্টের 3 বেঞ্চে চলবে বিচার কাজ। বিনিয়োগ আইন সহজ করার তাগিদ অর্থনীতিবিদদের, দক্ষতার সাথে কাজ করার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।